আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গাইবান্ধা জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ জিয়ার অন্যতম একজন দেশের সৈনিক, ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাবের প্রতিষ্ঠাতা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ সংসদীয় আসন নন্দিত একজন সংসদ প্রার্থী, একজন চিকিৎসক, সজ্জন, সামাজিকভাবে যিনি সুপরিচিত একজন নন্দিত ব্যক্তিত্ব, জনাব অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়া আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন, বিদগ্ধ একজন শহীদ জিয়ার আদর্শের বা জাতীয়তাবাদী আদর্শের ধারক এবং বাহক ব্যক্তিত্ব, চিকিৎসক, সজ্জন, রাজনীতিক, তার মাধ্যমে কিছু বিষয় জানা যাবে। দর্শক, প্রত্যেক রাজনীতিবিদের কিছু না বলা কথা থাকে। আজকের যিনি আলোচক তিনি দীর্ঘ সময় যাবৎ রাজপথে আছেন, চিকিৎসা সেবার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে লালন করে দলের সেবা করে যাচ্ছেন। সেই বিদগ্ধ ব্যক্তিত্ব নন্দিত মুখকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়া। জি জনাব, দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় যাবৎ আপনি জাতীয়তাবাদী আদর্শের সেবা করে যাচ্ছেন এবং পারিবারিকভাবে আপনারা একটি দেশ থেকে এসছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আপনাদের পূর্বপুরুষ এদেশে আগমন ঘটে, সেই থেকে মানুষের মাঝে কাজ করা, সমাজ সেবা করা, এটি আপনাদের একটি পরম্পরা। সেই পরম্পরা থেকে আপনি দর্শকদেরকে জানাতেন যে কবে থেকে কি প্রেরণা, উৎসাহ বা উদ্দীপনা থেকে আপনি রাজনৈতিক সেবার পরম্পরায় আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ পদ্মা টিভি 24 দর্শকবৃন্দকে। আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলেছেন, আমাদের ফোর ফাদার্স এই শহরে এসছেন এবং এই এলাকায় ইসলাম প্রচারের জন্য দাদা যারা ছিলেন ওনারা এখানে এই সুন্দরগঞ্জ থানায় আসেন। এবং আমাদের একটা পারিবারিক ঐতিহ্য ছিল যে পাকিস্তান সহ আমার মেজ দাদা যিনি, উনি ডিস্ট্রিক্ট বোর্ড কাউন্সিলের মেম্বার ছিলেন, খন্দকার আব্দুল হামিদ। আর আমার দাদা, আমার বাবারা ছোট থাকতেই ইন্তেকাল করেছেন। তো এই যে পারিবারিক ঐতিহ্যবোধ থেকে আমি ছাত্রদল প্রতিষ্ঠাতা, যুগ্ম সম্পাদক ছিলাম রংপুর মেডিকেল কলেজে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক এবং জাতীয়তাবাদী আদর্শের যিনি ধারক বাহক, এবং তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, এবং আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে আমি রাজনীতি করে আসছি। এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রতিষ্ঠাকালীন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আমার এখনও মনে আছে, উনি একটা খাল কাটা কর্মসূচি ছিল তার 19 দফার কর্মসূচির মধ্যে রংপুরের, তখন আমি রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, খটখটিয়া একটা জায়গা আছে, খটখটিয়া ইউনিয়নে ওনার সঙ্গে আমি খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম। আপনি যেটি বলছিলেন জাতীয়তাবাদী আদর্শের ধারক, আমাদের রাষ্ট্র স্বাধীন হলেও আমাদেরকে বাঙালি জাতি বলা হতো, আমাদের জাতীয়তা বাঙালি ছিল। বাঙালি হলে এপার বাংলা ওপার বাংলা মিস হয়ে যায়, তখন আর কাটাতার থাকে না, তখন আর স্বাধীনতা থাকে না। সেক্ষেত্রে যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, যিনি স্বাধীনতার ধারক, যিনি স্বাধীনতার মহান স্থপতি হিসেবে আমাদের আলোচনায়, আমাদের আত্মা, হৃদয়, প্রতিটি জায়গায় আমাদেরকে যিনি ধারণ করে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আমাদেরকে একটা ন্যাশনালিটি দিলেন বা জাতীয়তা দিলেন। এই যে আমাদের মানচিত্রের মধ্যে আমাদের মর্যাদা, মানচিত্রময় আমাদের যে একটা ন্যাশনালিটি থাকা দরকার, এই উপলব্ধিটা তিনি করেছিলেন। এই যে সেনা ব্যারাক থেকে এসে জাতীয়তা দেয়া, মানুষের কল্যাণ করার চেতনা ধারণ করা, ক্যান্টনমেন্টে তো তিনি অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছেন বা সেনাপতিত্ব করেছেন, কিন্তু রাষ্ট্রের সেনাপতিত্ব করতে হবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, এই জাতির ন্যাশনালিটি নেই সেটা দিতে হবে, এটি কত বড় আসলে দেশপ্রেমের পরিচয় বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এই জাতীয়তাবাদের আদর্শ থেকে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠীর জাতি আমাদের এখানে অবস্থান করছেন। যেমন পার্বত্য জনগোষ্ঠী আছেন আমাদের টাঙ্গাইলে এবং মধুপুর এলাকায়, এই বেল্টে জনগোষ্ঠী আছেন। তো সেই জন্য বিচ্ছিন্ন জনগোষ্ঠী
যে আমাদের রাষ্ট্রের বিশ্বের রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, যে আমরা সবাই একই আদর্শে, অর্থাৎ আমরা সবাই বাংলাদেশি। যেহেতু বাঙালি জাতি, বাঙালি একটি অন্য দেশেও আমাদের বিরাজমান আছে, সেই জন্য আমরা বাংলাদেশি হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিত হওয়ার জন্যই আমি চিন্তা করেছি বা আমি ধারণ করেছি যে এই উপলব্ধিটা ওনার মাঝে কাজ করেছেন, সেই জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলা অত্যন্ত সুদৃষ্ট, মানে সুতীক্ষ্ণ দৃষ্টি থেকে আমাদেরকে বাংলাদেশি হিসাবে সারা বিশ্বে উনি পরিচিত করেছেন। 7ই মার্চের ভাষণ, একজন নেতার কাছে জাতি আসলে প্রত্যাশা করছিল যে তিনি দিক নির্দেশনা দেবেন, তিনি আমাদের জিনজির থেকে মুক্ত করবেন, আমরা তাকে ভোট দিয়েছি, তাকে বিজয় করেছি, হয়তো তিনি স্বাধীনতা এনে দিবেন। 7ই মার্চের ভাষণের সময় 10 লক্ষ মানুষ উপস্থিত ছিল। আজকে শেখ মুজিব নিশ্চয়ই স্বাধীনতার ঘোষণা দেবেন, আমরা ঘোষণা না নিয়ে ফিরবো না। চতুর শেখ মুজিব 18 মিনিটে অনেক কথা বললেন, শেষে জয় বাংলার পরে বাংলা পাকিস্তান জিন্দাবাদ বা জয় পাকিস্তান বলে তিনি বিদায় গ্রহণ করলেন। গুরুগুঞ্জন নিয়ে সবাই ঘরে ফিরল। আরও 18 দিন চলে গেল। 25শে মার্চ কালো রাত্রি, টান টান বা থমথমে উত্তেজনাময় পরিবেশ। নিজ দল থেকেও বলা হচ্ছে যে আপনি কিছু ঘোষণা দিয়ে যান, অন্তত একটা লিখিত কিছু দিয়ে যান, আমরা যেন বলতে পারি। কিন্তু তিনি চলে গেলেন আত্মসমর্পণ করে, বা আত্মসমর্পণের নাটকেতে পাকিস্তানিদের আসীন। এমন একটি অবস্থায় বাংলাদেশের ত্রাণকর্তা প্রাণকর্তা হিসাবে যখন কেউ মুখ খুলছেন না, তখন সেনা ব্যারাক থেকে চেইন অফ কমান্ড ভেঙে উই রিভোল্ট বলে আই মেজরিটি ডিক্লেয়ার অন ইন্ডিপেন্ডেন্স ইন বাংলাদেশ যে ঘোষণাটি দিলেন, এটি কত বড় আসলে ঐতিহাসিক, কত বড় মানে জীবন বাজি রাখার মতো সিদ্ধান্ত, কত বড় আসলে রাইট টাইম রাইট ডিসিশন। আপনি ঠিকই বলেছেন। সেই সময় 7ই মার্চের ভাষণের পরে ওনার 32 নম্বর বাসভবনে তখনকার ছাত্র নেতারা ওনার কাছে গিয়েছিলেন যে আপনি একটি ঘোষণা প্রদান করেন, একটা লিখিত ঘোষণা করে দিন, একটা খসড়াও নিয়েছিলেন, কিন্তু উনি এই ঘোষণাটি প্রদান করেননি। সে সময় জাতি একটা দিগ্ভ্রান্তের মধ্যে ছিল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চট্টগ্রাম ইস্ট বেঙ্গলে মেজর ছিলেন, এবং উনি দৃঢ় সাহস নিয়ে, প্রত্যয় নিয়ে ব্যক্ত করেছেন আই এম ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। এবং এই ঘোষণার মধ্য দিয়ে, তখন কিন্তু টেলিভিশন ছিল না, তখন বিবিসি এবং ভয়েস অব আমেরিকা এটা সারা বিশ্বে প্রচার করেছে। বাংলাদেশের জনগণ সেই সময় সান্ধ্যকালীন যে বিবিসি এবং ভয়েস অব আমেরিকা শুনে যে উৎসাহ, যে উদ্দীপনার মধ্যে দিয়ে তখন সকলেই এই স্বাধীনতার, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার এই আলোকে সারা বাংলাদেশি জনগণ উদ্দীপ্ত হয়েছেন এবং তারা একটা মুক্তিযুদ্ধের দিকে অগ্রসর হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাটি দ্রুত ছড়িয়ে পড়লো, ইথারা ভাসলো, সবার মধ্যে একটা রিদম তৈরি হলো। কিন্তু আওয়ামী লীগ যারা করে তাদের টানা পড়েন, কিরে শেখ মুজিবুর রহমান তো আমাদের নেতা, তিনি তো বক্তব্য দিলেন না, ওকে তাহলে জিয়াউর রহমানের কাছে যেতে হবে, একটু বক্তব্য সংযোজন করাতে হবে। যা আপনি নিজে বক্তব্য দিয়েছেন ভালো কথা, নেতার নাম বলেন, ব্যাস তারা একটা চিরকুট ধরিয়ে দিল। ওকে, এবার তিনি দ্বিতীয় ঘোষণাটি পাঠ করলেন 26শে মার্চের প্রথম প্রহরে। এই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক শাসন আমলে, সরকারের শাসন আমলে সবসময় এই দ্বিতীয় ঘোষণাটিকে নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে এবং ঘোষককে পাঠককে পরিণত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্যাগ, তিতিক্ষা এবং গুরুত্ববোধকে ম্লান করার জন্য ষড়যন্ত্র করেছে। সেক্ষেত্রে 26শে মার্চের দ্বিতীয় ঘোষণাটি, যেটা মিথ্যাচার হিসাবে আওয়ামী লীগ ইতিপূর্বে প্রতিষ্ঠিত করেছে, এভাবে ইতিহাস লিপিবদ্ধ করেছে পাঠ্যক্রমে, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এটি পড়েই তৈরি হচ্ছে। এই মিথ্যার ইতিহাসে 15 বছর তারা বিভ্রান্ত ছিল। নতুন করে ছাত্ররা রক্ত দিল, সাধারণ মানুষ রক্ত দিল, রক্তদানের পর নতুন স্বাধীনতার বাংলাদেশে মিথ্যাচারের ইতিহাস থাকা উচিত কিনা, আগামী 1 তারিখ থেকে যে নতুন পাঠ্যক্রম আসবে সেখানে সঠিক ইতিহাসের খাতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম বক্তব্যটি উই রিভোল্ট দিয়ে শুরু করে যে বক্তব্যটি, সেটি স্থান পাওয়া উচিত মনে করেন কিনা? আপনি আপনার জায়গা থেকে আপনার নেতা তারেক রহমানের মাধ্যম দিয়ে উপদেষ্টা পরিষদ সরকারের কাছে কি আহ্বান জানাবেন? আপনি জেনে থাকবেন 73, 74, 75 দেশে, বাংলাদেশে কি এক সংকয় মুহূর্ত চলে গেছে। মানুষ অর্ধাহারে অনাহারে না খেয়ে দিনাতিপাত করেছে, এবং আপনি এও দেখেছেন যে মানুষ
চট চট আছে না, গ্রামে চট বলা হয়, চটের মুড়ি দিয়ে তারা কাপড় পরিধান করতেন তাদের। এই শেখ মুজিবুর রহমান ইনি বলেছিলেন যে আমি যে আমার যে কম্বলগুলি দিলাম কিন্তু নিজের আমার কম্বলটিও নাই, এটা আপনারা শুনেছেন। তাহলে এই যে তার উত্তরসূরিরা, এবং তিনি নিজে বলেছেন আমি যাদের জন্য নিয়ে আসি সংগ্রহ করে, আমার দেশের লোককে বাঁচানোর জন্য, দেশের লোকের খাদ্যের সংস্থানের জন্য যে আমি বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসি, সেটা আমার দলরা খেয়ে ফেলে। এই অবস্থায় 73, 74, 75 চলে গেছে। 75-এর একটি বিপ্লবের মাধ্যমে, 7ই নভেম্বর বিপ্লবের মধ্যে, সিপাহী জনতার বিপ্লবের মধ্যে, আপনি জানেন সেই সময় 3 থেকে 7 তারিখ 5 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। সিপাহী জনতা একজন দেশপ্রেমিক স্বাধীনতার ঘোষক, তাকে উদ্ধার করে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করেছেন। এরপর পরম্পরায় অনেক সময় চলে গেছে। এই গত 16 বছর যে জুলুম, এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন মধ্যে বাংলাদেশি জাতীয়তাবোধের লোককে এবং তার সহযোগী সংগঠনগুলোকে যেভাবে গুম খুম নিপীড়নের মধ্যে রেখেছিল, কথা বলার ভাষা ছিল না, আপনি এক জায়গায় বসে কথাও বলতে পারতেন না। সেই অবস্থায় আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। কেউ রাত্রি যাপন করেছেন, বাড়িতে রাত্রি যাপন করতে পারে নাই, কেউ হয়তো দরজায় কখন কড়া নাড়বে এই ভয়ে ভীত ছিলেন। কিন্তু সংগ্রামী উদ্যমের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যে অনুপ্রাণিত বাংলাদেশি যে জাতীয়তাবাদী দল, জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে তারা তাদের দলকে পরিচালনা করেছেন। এবং আমরা একজন সাধারণ কর্মী হিসাবে গ্রামে গঞ্জে শহরে যেভাবে দলকে সমন্বিত রাখা যায় আমাদের কর্মী জনগণের মাধ্যমে, তাদের সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। একইভাবে আপনি দেখেছেন যে কোনো জাতীয়তাবাদের কোনো কথা বলতে গেলে তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে কথা বলা থেকে বিরত রাখা হতো। শুধু তাই নয়, তাকে গুম করে নিয়ে যাওয়া হতো অথবা তাকে বিরুদ্ধে মামলা প্রদান করতে হতো। সে একই কায়দায় ইতিহাসের যে পাতা, সেই ইতিহাসের পাতা থেকে তাকে বই পুস্তক যে কথা বললেন আপনি, সেখান থেকে মিশে দেওয়া হয়েছে। আমি আশা করি এই যে নতুন এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারের পরিকল্পনা নিয়েছেন, এই শিক্ষা সংস্কার কমিশন যে করেছেন, তাদের এই শিক্ষা সংস্কার কমিশন এটা আমি আশা করি ওনারা সুপারিশ করবেন এবং সঠিক ইতিহাস লিপিবদ্ধ করবেন বলে আমি আশা করি। 75-এর 7 নভেম্বরের রেভলিউশনের মাধ্যমে যে মানুষটি বাংলার আকাশে নতুন তারকারাজির মতো আবির্ভূত হলেন, খাল কাটরে 1 ফসলকে 2 ফসলি কররে, এই মানুষকে খাও রে বাঁচাও রে, জীবনের জয়গান গড়াও রে, এবং মাঠে ঘাটে প্রান্তরে হেঁটে খেটে খুঁটে তিনি যেভাবে এমনভাবে আমাদের রাষ্ট্রটি গঠন করলেন, সেই ব্যক্তির কিছু ত্যাগ তিতিক্ষা, দরদ, দায়বদ্ধতা, কাজের পরিধি, আপনি তখন ছাত্র ছিলেন, এক নজরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই 5.5 বছরের রাজনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনার অভিব্যক্তি। 75 পরবর্তী যে 7ই নভেম্বরের কথা বললেন, ইতিমধ্যে আমি বলেছি যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক একজন যোদ্ধাকে রাষ্ট্রীয় দায়িত্বভার দিয়েছিলেন এবং তার সততা, নিষ্ঠা, পরিশ্রম, মেধা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সমুন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন। তারই সময় আজকে যে আপনি গার্মেন্টস শিল্প বলেন, এটি প্রচার এটি স্থাপন হয়েছে এবং দেশে বিদেশে রপ্তানি শুরু হয়েছে। আপনি আজকে যে এমপ্লয়মেন্ট, যেটা আমাদের বৈদেশিক এমপ্লয়মেন্ট হচ্ছে, মিডল ইস্ট কান্ট্রি সহ সমগ্র বিশ্বে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা, যাদের অর্থে আমরা বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে, এই ব্যবস্থাটি উনি সেই সময় চালু করেছিলেন। শুধু তাই নয়, তিনি খাল খননের মাধ্যমে পার্শ্ববর্তী
যে ইরিগেশন করে যে ধান উৎপাদন, শস্য উৎপাদন, যাতে আমরা আত্মনির্ভর হতে পারি, মাছ চাষ করতে পারি এবং জনগণের যে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান হয়। তাহলে দেখেন একটি জিনিস থেকে কতগুলি শাখা প্রশাখাকে উনি চিন্তা করেছিলেন। এই মানুষটি আসলে একজন আমাদের বাংলা জাতির জন্য অলৌকিকভাবে আল্লাহ তাআলা তাকে আবির্ভূত করেছিলেন, যার ফলে বাংলাদেশি জনগণ এখনও তার আদর্শকেও স্মরণ করে এখনই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অবস্থানে চলে এসছে। জি, আমরা দুজন ব্যক্তির নামকে স্মরণ করে দুটি দলের আদর্শের দুজন ব্যক্তির প্রয়াণ দিবস নিয়ে আলোচনা করব। ৭২ পর্যন্ত যে শেখ মুজিবুর রহমান মহাহিরো, ফুলিয়ে ফলে সুশোভিতভাবে যাকে বরণ করা হলো, তিনি ৭৫-এ মাত্র ৩.৫ বছর কি এমন করলেন? ৩২ নম্বরে দীর্ঘ সময় তার লাশ পড়ে থাকলো, কেউ ধরতে গেল না। প্রতি 15ই আগস্টে শেখ হাসিনা তার শাসনামলে বলতেন, কেউ কে ছিল না আমার পিতার লাশটি ধরার। কেন এই লাশটি দীর্ঘক্ষণ পড়েছিল? তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হলো, 18 জন দাফন করলো, 1800 হলো না, 18,000 হলো না, 18 লাখ তো দূরের কথা। তাহলে যিনি মহানভাবে এত বড় মহানত্ব নিয়ে যার শুরুটা হলো, তার শেষটা কেন এমন জলাঞ্জলি গেল? আর যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরে জনগণের মাধ্যমে আসলেন, সেনাবাহিনী থেকে আসলেন, মানুষের মাঝে এতটা তিনি মিশে গেলেন, এতটা প্রিয় হয়ে গেলেন যে তার হত্যার পরে 30 মে 1981 সালে তার যে জানাজা হলো, তার জন্য যে কোটি মানুষের যে ক্রন্দন করলো, তার জন্য যে মানুষের আবেগ দেখা গেল, এই মৃত্যুই হত্যার পর বা মৃত্যুর পরেই দুজনের সত্যিকার সত্যতা আমাদের জাতির কাছে একেবারে প্রতিভাত হয়ে গেছে কিনা, প্রতিস্থাপন হয়ে গেছে কিনা? না, নিঃসন্দেহে যখন 1971 সালের যে মুক্তিযুদ্ধের সময় আমি কিন্তু একজন, যদি আপনি বলেন ওইভাবে, আমি একজন মুক্তিযোদ্ধা। কারণ আমার এই গ্রামের বাড়িতে এই যখন এখান থেকে 1.5 কিলোমিটার কিন্তু ব্রহ্মপুত্র নদ থাকে, ওনারা মুক্তিযোদ্ধারা অপারেশন করে শেষে ওনাদের যখন ব্যাক করতেন, শেষ রাতে ভোর রাতে দাদা আমাকে ডেকে উঠাতেন আর কি, যে দাদু ভাই ওঠো ওঠো। কেন? তখন দেখতাম যে মুক্তিযোদ্ধাদেরকে উনি খাওয়াতেন। রেগুলার অপারেশন শেষ করে যাওয়ার পরে উনি আমাদের তখন খাঙ্কা শরীফ, খাঙ্কা বাড়ি বলতো, সামনে একটা ঘর থাকতো, ওখানে টং পাতা ছিল, বেঞ্চ পাতা ছিল, উনি খাওয়াতেন। যেদিন যেটা অ্যাভেলেবল ছিল সেদিন ভাত, গরম ভাত, চিরা, মরিচে। সেই অর্থে কিন্তু আমিও মুক্তিযোদ্ধা। কিন্তু তখন কিন্তু সকল বাংলাদেশি জনগণ একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করেছিলেন এবং একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে, দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা বাংলাদেশ উপহার পেয়েছিলাম। কিন্তু সেই বাংলাদেশ আসার পরে তখন বঙ্গবন্ধু তাকেই বলা হতো, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, কিন্তু তার পারিপার্শ্বিকভাবে যারা অবস্থান করেছিলেন তারা কখনোই, আমার যেটা মনে হয়, দেখে সুচারুরূপে দেশ পরিচালনা করতে হয়তো দেননি, অথবা এমন হতে পারে যে তারা সবাই লুটপাট এবং এর মধ্যেই আবদ্ধ ছিলেন এবং তাকে, আমি জানি না, হতে পারে দিগ্ভ্রান্ত করে একটা বাকশাল তৈরি করলো। এই বাকশাল স্বৈরতন্ত্রের মাধ্যমে, এবং আরেকটি আপনি সেনাবাহিনীর মধ্যে একটি রক্ষী বাহিনী তৈরি করলো। এই যে দুইটা বাহিনী তৈরি করলেন, এটি একটি কারণ হতে পারে তার এই, আপনি যে কথা 75-এর এইটা নৃশংস ঘটনা হবে কিনা আমি একটু পয়েন্ট সংযুক্ত করছি। সেটি হলো যে মানুষ রাস্তায় মারা যাচ্ছে, হাড় জিরজিরে শরীর হচ্ছে, মানুষের বমি আরেকজন খাচ্ছে, কুকুর বা পোষা প্রাণী এবং মানুষ একসাথে খাবার খাচ্ছে, আর রাষ্ট্রশাসক যিনি, যাকে মানুষ বঙ্গবন্ধু বলছে সম্মান করে, যিনি জাতির পিতা হতে চাচ্ছেন, তার পরিবারে জাঁকজমকতা চলছে, বড় বড় বিয়ের আয়োজন চলছে, রাজকীয় শান শওকতে এদিকে সুখের বন্যা বয়ে যাচ্ছে, আর এদিকে মানুষের জীবন চলে যাচ্ছে, মৃত্যুর সারি বাড়ছে, আর তিনি সো হোয়াট, এটা কোনো ম্যাটারই না এমনভাবে বলছেন। সেক্ষেত্রে মানুষের হৃদয় কেন তার প্রতি থাকবে যে তার লাশের প্রতি মানুষ আবেগ রাখবে? না, এই তো বলছে আপনি যা করেন তা যদি অন্তরে ধারণ করেন এবং সেটি যদি আপনি সেই অন্তরে ধারণকে আপনি বাস্তবায়ন করতে চান আপনার উপলব্ধি দিয়ে, তখন সেটা সম্ভব ছিল। কিন্তু হয়তো সেটি উনি সেভাবে করেছেন কিনা একটি সন্দেহ আছে। কিন্তু পক্ষান্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে অন্তরে ধারণ করেছেন এবং সেটি পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, যার ফলে এটি ওনার মতো একজন সুযোগ্য
সন্তান এই রাষ্ট্রে এসেছিলেন এবং এটি উনি করেছেন। এই জন্য দুজনের মধ্যে আপনি দেখবেন যে জানাজার কথা বললেন, তখন মানিক মিয়া অ্যাভিনিউ, এখন তো ডিভাইডেডে দুটো করা হয়েছে, পুরো মানিক মিয়া অ্যাভিনিউ পুরো কানায় কানায় ভর্তি ছিল। এবং শুধু নয়, সর্বদলীয় যারা আওয়ামী লীগ করতেন, অন্য দল করতেন, তারাও কিন্তু এই রাষ্ট্রপতির প্রতি, এই ব্যক্তির প্রতি সম্মান দেখিয়ে সকলেই কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছিলেন এবং চোখের পানি ফেলেছেন সকলে। এই যে দুইজনের মধ্যে যে ব্যক্তিত্বের যে বহিঃপ্রকাশ এবং তার অন্তরের ধারণের বহিঃপ্রকাশ এবং কাজের কর্মফলের প্রকাশে আপনি এটি পেয়েছেন বলে আমি মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বিখ্যাত উক্তি আছে, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান। তিনি পায়ে হেঁটে আমাদের পুরো মানচিত্রের অর্ধেক না হলেও 1/4 ভাগ তিনি পায়ে হেঁটে সেরে দিয়েছেন। পুরো রাষ্ট্রটাকে তিনি যদি হেঁটে কাভার করতে চেয়েছেন, তার যে তেজস্বিতা, যেহেতু ম্যারাথন তার মুভমেন্ট ছিল, সেক্ষেত্রে তিনি তার নেতাদেরকে আসলে অনুকরণে দৃষ্টান্ত রেখে গেছেন কিনা। নেতা হতে গেলে মাঠে খাটতে হবে, ঘাটতে হবে, প্রতিটি বাড়ির সাথে সম্পর্ক থাকতে হবে, নারীর সাথে সম্পর্ক থাকতে হবে। এই জায়গা থেকে নেতৃত্ব অর্জনের জন্য, রাজনীতিবিদ হবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ত্যাগ, যে তিতিক্ষা, যে কঠোর পরিশ্রম, যে ঘাম ছোটানো এই ইতিহাস দিয়ে গেছেন, এটি আপনাদের জন্য চরম এবং পরমতর শিক্ষা এবং অনুকরণীয় কিনা? ডেফিনেটলি একটি সুন্দর কথা বলেছেন। আমার এই থানার, সুন্দরগঞ্জ থানার অ্যাডজাস্টেন্ট হচ্ছে নলডাঙ্গা একটা স্থান নাম, যেটা সাদুল্লাপুর থানার অন্তর্গত। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নলডাঙ্গায় এসে 2 দিন তাঁবু গেড়েছিলেন। তাঁবু গেড়ে উনি এখানে থেকেছেন, থেকে উনি জনগণের মাধ্যমে, গ্রামের মানুষের মাধ্যমে, গ্রামের মানুষের সকলের তৃণমূল পর্যায়ে উনি এসে মানুষের উপলব্ধি, কথা এবং তার জনসংযোগ করেছেন, মানুষের কথা শুনেছেন যে কী করলে আমার দেশটা উন্নয়নের দিকে যাবে, কি করলে কর্মসংস্থান বাড়বে, কি করলে মানুষের স্বাস্থ্যসেবা ভালো থাকবে, কি করলে মানুষের আরও শিক্ষার উন্নয়ন করা যাবে। এই ব্যক্তিটি এই উপলব্ধি নিয়েই কাজ করেছেন। এবং আই মেক পলিটিক্স ডিফিকাল্ট, এই কথাটা ভালো কথা, খুবই ভেরি গুড একটি। কেন আজকে আমরা বিভিন্নভাবে দেখবেন, পলিটিশিয়ান হলেই দেখবেন যে তার বিভিন্ন ক্ষেত্রে যেগুলি জনগণের জন্য বরাদ্দ তৈরি করা হয়, যেগুলি জনগণের মাধ্যমে বিলিয়ে দেওয়ার কথা, রাষ্ট্রের সম্পদ যেখানে, সেগুলি জনগণের মধ্যে না বিলিয়ে দিয়ে নিজে ভোগ করেন, নিজে এটা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য আজকে পরিবারতন্ত্র তৈরি করেন। সেই জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি মনে করি উনি এই কাজটি অনুকরণের জন্য আজকে এই জাতীয়বাদের আদর্শে উদ্বুদ্ধ সৈনিকরা তার এই কথাটি ধারণ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে গেলেন, সেখানে দেখলেন যে হাজিরা হজ করতে যাচ্ছে, তীব্র তাপদাহে প্রাণ উষ্ঠাঘট। তখন তিনি মাটি পরীক্ষা করে আমাদের দেশের এক নিম গাছকে তিনি ভাবলেন যে সেখানে চারা রোপণ করলে হয়তো হাজিরা কষ্ট লাঘব হবে। এই যে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন, তার প্রতি সম্মান প্রদর্শন করে আরাবিয়ানরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেরিত সেই গাছের নামটি সম্মান করে জিয়া গাছ বা জিয়া সাজা বলে থাকেন। এই যে ধর্মীয় চেতনার, আপনি ধর্মীয় অনুশাসনের থেকে বেড়ে উঠেছেন, আপনাদের পরিবার আসলে ধর্মপ্রচারক পরিবার, পরম্পরা আপনাদের তেমনই। সেক্ষেত্রে ধর্মের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ত্যাগটি রেখেছেন, যে দায়িত্বটি পালন করেছেন, তিনি যে বিবেকের কথা শুনেছেন, মনুষ্যত্বের কথা শুনেছেন, তা দ্বারা আলিমুল গায়েবের দরবারে আসলে তার জন্য কতটা রহমত এবং তার পরিবারের জন্যই বা কতটা যা রয়েছে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, এটা তো আপনি যখন উনি সৌদি আরবে গেলেন মক্কা শরীফে এবং দেখলেন যে এখানে যে এমনি মরু অঞ্চল, আপনি যদি কখনো ভ্রমণ করেন, মরু অঞ্চল তীব্র তাপদাহ থাকে। এবং আমি মনে হয় যে সৌদি আরবরা, যে আরাবিয়ানরা, ওনাদের যে ড্রেসটা পরেন এবং মুখমণ্ডল কিন্তু পুরুষ মহিলা চারদিকে ঢেকে থাকে, এটা একটা কারণ হতে পারে যে এই যে তীব্র তাপদাহ যাদের শরীরে স্পর্শ না করতে পারে সরাসরি, এই জন্য হয়তো ওনাদের ড্রেসটা এরকম হতে পারে। এবং সাদা ড্রেস পরেন, সাদা কেন পরেন সেটাও একটা সূর্য তা শোষণ করতে পারেন। তো এইটা উপলব্ধি থেকে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করেছেন যে নিম গাছ একটা আল্লাহর রহমতের গাছ, এই গাছ সৌদি সরকারকে উনি আহ্বান করলেন এবং তারা তার যে এই বীরত্বের
যে বাংলাদেশকে যে উনি বিপদ থেকে উদ্ধার করলেন, তারা নিশ্চয়ই ওয়ার্ল্ড মিডিয়ায় দেখেছেন, এবং তার প্রতি সম্মান রেখে এবং তাকে এই গাছ রোপণ করার জন্য অনুমতি দিলেন এবং একটা চুক্তি সই করলেন। এবং আমাদের এই নিম গাছ আজকে যুগ যুগ ভরে এই সৌদি আরবে অবস্থান করছেন, এবং আমরা হজ করতে গেলে আমরা দেখি সেখানে ছায়াতলে কত একটু ঠান্ডা পেলে একটু ছায়াতলে দাঁড়িয়ে কত আরাম উপলব্ধি করেন। এবং এই সৌদি সরকারের সঙ্গে তার এই মমত্ববোধ দেখেই উনি কিন্তু বাংলাদেশকে ব্যাপকভাবে উন্নয়নের জন্য সহযোগিতা প্রদান করলেন। তারই মধ্যে তখন যেটা ম্যান পাওয়ারে এমপ্লয়মেন্ট যেটা এক্সপোর্ট শুরু হলো, এইটার মাধ্যমেই কিন্তু একটা যাত্রা শুরু হলো। আপনি ছাত্র রাজনীতি যখন করছিলেন সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর ম্যাডাম খালেদা জিয়া একেবারে গৃহবধূ থেকে মাঠে নামলেন এবং সেই 81 থেকে 91 পর্যন্ত 10টি বছর তিনি মাঠে ছিলেন। মাঠ থেকে তিনি 2টি উপাধি লাভ করেন। জনগণ বা দেশের মানুষ তাকে 2টি উপাধিতে ভূষিত করেন, আপসের নেত্রী এবং দেশনেত্রী। আপনার দেখা, আপনি তার রাজনৈতিক বহরে বা তার নেতৃত্বের বহরে ছিলেন। এই 10টি বছর ম্যাডাম খালেদা জিয়া মাঠ থেকে যেভাবে নেতা হয়ে উঠলেন, নেতৃত্বে যে গুণগুলি তিনি তৈরি করলেন, যার কারণে তাকে উপাধি দেওয়া হলো, তার কিছু খণ্ডচিত্র, বিশেষ করে তার 10 বছরের যে নেতৃত্বের কিছু চিত্র দর্শকদের জন্য। আচ্ছা, পরিবারের যদি আদর্শ এবং পরিবারের যদি আপনার নিজের উপলব্ধি এবং সংকল্প থাকে, শহীদ রাষ্ট্রপতি উনি সহধর্মিণী হিসেবে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, যে নেতৃত্ব এবং যে যোগ্যতা এবং যে স্পিরিট, ইনি প্রতিটি মুহূর্তে সঙ্গী ছিলেন। সেই সঙ্গী থেকেই ওনাকে প্রথমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেওয়া হলো আর কি, দায়িত্ব দেওয়া হলো, উনি গ্রহণ করলেন। এবং তার এই যে পরিবারের মধ্যে যে উপলব্ধি ছিল, সেই উপলব্ধি থেকেই তিনি দেশকে সারা দেশে ব্যাপকভাবে সফর করলেন, সারাটা দেশে। এবং শহীদ রাষ্ট্রপতির 19 দফা কর্মসূচি সেটি সারা জনগণের মধ্যে ছড়িয়ে দিলেন। তার যে এই নেতৃত্ব, এটা সকলেই বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করলেন। এবং পক্ষান্তরে আপনি দেখেছেন এই সময়ের মধ্যে যে স্বৈরাচার সরকার আসলো, যে তারা কিন্তু বিভিন্নভাবে তাকে ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য অনেক প্রলোভন দেখিয়েছেন। অনেকেই এই সময় তার সঙ্গে একাত্ম ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এই অবৈধ সরকারকে সঙ্গে হাত মিলাননি এবং কোনো ইলেকশনে তাদের সঙ্গে দোসর হয়ে যাননি, যার ফলে তার যে এই আপসীন এবং নেত্রী হিসাবে তিনি ভূষিত হলেন। ম্যাডাম খালেদা জিয়ার আরেকটি আপসীনতার চরমতম পরাকাষ্ঠা আমরা দেখলাম কিনা 1/11-এর সময়, -2 ফর্মুলা। একজন তো আগেই দেশ ছেড়ে চলে গেলেন, ম্যাডাম খালেদা জিয়াকে বাধ্য করা হচ্ছিল যে আপনি যেন দেশ থেকে চলে যান, না হলে আপনার ছেলের কিন্তু অবস্থা যায়। তারেক রহমানকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ম্যাডাম খালেদা জিয়াকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। এবার তিনি তার নিজের সন্তানকে পর্যন্ত কোরবান করলেন। দেশপ্রেম, নীতি এবং জনগণের স্বার্থ বড় করে দেখে তিনি তার প্রিয় সন্তানকে যখন তাদের হাতে ছেড়ে দিলেন, তারা না পেরে আহত করে তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দিল, আর ম্যাডাম খালেদা জিয়া এদেশেই থেকে গেলেন। এই যে গণতন্ত্রের জন্য, দেশপ্রেমের জন্য, দেশপ্রেমের কারণে দেশের জন্য যিনি দেশের মাতৃত্ব গ্রহণ করলেন, নিজের সন্তানকে রিস্কের মধ্যে রাখলেন, তবুও তিনি আপোষ করলেন না। এই আপোষহীনতা আমাদের রাজনীতিবিদদের জন্য, আমাদের যারা সুস্থ সংস্কৃতি বিশ্বাস করেন, যারা রাষ্ট্র সংস্কার করতে চান, যারা দেশপ্রেমিক হতে চান, তাদের সবার জন্য অনুকরণীয় একটা দৃষ্টান্ত কিনা? অবশ্যই এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। দেখলেন আপনি 1/11-এর পরে বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করা হলো, তার বাসা থেকে বের হতে দেওয়া হলো না, বালির ট্রাক নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হলো। একইভাবে তারেক রহমান, আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে কিভাবে নির্যাতন করা হলো, এই কষ্ট সহ্য করেও তারা কিন্তু দেশের হাল ছেড়ে দেননি। তারা জাতীয়বাদী আদর্শকে লালন করে আজকে তারা দেশকে একটি সংগ্রামী জনগণের রাষ্ট্রে পরিণত করার জন্য এই সংগ্রাম করে আসছেন।
সেই জন্য এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদেরকে আহ্বান থাকবে যত তাড়াতাড়ি দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়, নির্বাচনের জন্য জনগণের হাতে, জনগণের, আমরা তো বলেছি যে ভোট এবং ভাতের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য একটি রাষ্ট্রীয় কাঠামো, উনি 31 দফা সংস্কার একটা রাষ্ট্রীয় কাঠামো দিয়েছেন। দেখবেন 31 দফার মধ্যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলি করছে সেগুলি সংস্কারের কিন্তু কমিশনের কথা অলরেডি ওখানে লিপিবদ্ধ আছে। এই জন্যই অতি অল্প সময় যতটুকু সংস্কার না করলে প্রয়োজন সেটুকু সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা অবশ্যই সরকার করবেন, কিন্তু তার মধ্যে প্রতিবন্ধকতার যে জায়গাটা, বিএনপি 15.5 বছর মাঠে ছিল, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, হত্যা, গুম, মামলার মানে বস্তা বস্তা মামলা মাথায় নিয়ে তারা রাজপথে ছিল। এই রাজপথে থাকার কারণে আন্দোলনটা একটি চরমতম পর্যায়ে গেল। কোন আন্দোলন 70%, কোন আন্দোলন 80%, কোন আন্দোলন 90% পর্যন্ত সফলতা এসেছে, 10% আর হয়নি। কিন্তু এই প্রতি বছরের আন্দোলনগুলি মানুষের মাঝে একটা আবেগ বিবেক তৈরি করেছে বিধায় অবশেষে জুলাইতে বাকি 10%-এর একটা ফ্লো দেখা গেল। সাধারণ জনগণের পাশাপাশি অভিভাবকরাও এই আন্দোলনে যুক্ত হয়ে গেলেন, যার কারণে 10% ফ্লোর কারণে আন্দোলনটি ত্বরান্বিত হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলো। সেক্ষেত্রে আন্দোলনের এই যে 90% ভিত্তি রচনাকারী জাতীয়তাবাদী দলের প্রধান নেতৃত্ব যিনি দিয়েছেন দেশের বাইরে থেকে, জনাব তারেক রহমানকে মাস্টার মাইন্ড না বলে যে কাউকেই 1 মাসের কোনো নেতৃত্বের সাথে কেউ যুক্ত ছিলেন তাকে মাস্টার মাইন্ড বলাটা, এটি কতটুকু অযৌক্তিকতা? আবার নির্বাচনের রুটম্যাপের জন্য যে মিথ্যা মামলাগুলি রয়েছে, সেই মিথ্যা মামলাগুলি প্রত্যাহার ছাড়া তো অনেকেই নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে স্বাধীনতার পরে যারা স্বাধীনতার স্টেক হোল্ডার, তাদের মামলা যদি এখনও থাকে, কারাগারে যেতে হয়, আবার এখনও যদি জামিনের জন্য দৌড়াতে হয়, যদিও অনেক জায়গায় তাদের পিপিজিপি সরকারি লোক রয়ে গেছে, সেক্ষেত্রে ছিল আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, হত্যা, গুম, মামলার মানে বস্তা বস্তা মামলা মাথায় নিয়ে তারা রাজপথে ছিল। এই রাজপথে থাকার কারণে আন্দোলনটা একটি চরমতম পর্যায়ে গেল। কোন আন্দোলন 70%, কোন আন্দোলন 80%, কোন আন্দোলন 90% পর্যন্ত সফলতা এসেছে, 10% আর হয়নি। কিন্তু এই প্রতি বছরের আন্দোলনগুলি মানুষের মাঝে একটা আবেগ বিবেক তৈরি করেছে বিধায় অবশেষে জুলাইতে বাকি 10%-এর একটা ফ্লো দেখা গেল। সাধারণ জনগণের পাশাপাশি অভিভাবকরাও এই আন্দোলনে যুক্ত হয়ে গেলেন, যার কারণে 10% ফ্লোর কারণে আন্দোলনটি ত্বরান্বিত হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলো। সেক্ষেত্রে আন্দোলনের এই যে 90% ভিত্তি রচনাকারী জাতীয়তাবাদী দলের প্রধান নেতৃত্ব যিনি দিয়েছেন দেশের বাইরে থেকে, জনাব তারেক রহমানকে মাস্টার মাইন্ড না বলে যে কাউকেই 1 মাসের কোনো নেতৃত্বের সাথে কেউ যুক্ত ছিলেন তাকে মাস্টার মাইন্ড বলাটা, এটি কতটুকু অযৌক্তিকতা? আবার নির্বাচনের রুটম্যাপের জন্য যে মিথ্যা মামলাগুলি রয়েছে, সেই মিথ্যা মামলাগুলি প্রত্যাহার ছাড়া তো অনেকেই নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে স্বাধীনতার পরে যারা স্বাধীনতার স্টেক হোল্ডার, তাদের মামলা যদি এখনও থাকে, কারাগারে যেতে হয়, আবার এখনও যদি জামিনের জন্য দৌড়াতে হয়, যদিও অনেক জায়গায় তাদের পিপিজিপি সরকারি লোক রয়ে গেছে, সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হবে যদি মাস্টার মাইন্ড, হয়তো তারা ভবিষ্যতে ভাববেন। তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে থাকেন, তার মামলাগুলি তিনি যদি ফিজ করেন, আদালত প্রাঙ্গণে যদি যান, নেতাকর্মীদেরকে যদি তিনি পাশে পান, কাছে পান, নেতাকর্মী যদি তাকে পাশে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কতটা আসলে একটা ফ্লো, কতটা একটি রেনেসেন্সি, এটা জাগরণ, বা কতটা একটি আওয়াজ তৈরি হবে বলে মনে করছেন? কতটা রাজপথ প্রকম্পিত হবে, কতটাই বা ভূকম্পিত হবে? 5ই আগস্ট একদিনে তৈরি হয়নি। জি, এই 5ই আগস্টের জন্য একটা পাটাতন তৈরি ছিল। জি, দীর্ঘ 18 বছরের সংগ্রামের এই ফসল, যেমন তীর ধনুক থাকেন, আপনি দেখেছেন কিনা, এই যে তীরের ধনুকটা আর পিছনে যে বডিটা থাকে, এই বডিটাই পাটাতন ছিল 18 বছরে। তার মাঝে ওই দিন এই তীরটা সংযোজন হয়েছে, যার ফলে এটা পুরোপুরি আল্লাহর রহমতে, আল্লাহর নির্দেশেই এটা সম্পন্ন হয়েছে। জন্য 5ই আগস্ট আজকে সম্পন্ন হয়েছে। আপনি গাইবান্ধার সকলকে উপলব্ধি করতে হবে। জি, গাইবান্ধা 1-এর নন্দিত মুখ, দীর্ঘ সময় যাবত রাজনীতি করে যাচ্ছেন, ত্যাগের পুরস্কার স্বরূপ দলের কাছ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, ড্যাবের এখন আপনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আপনি দায়িত্বশীল আছেন। গাইবান্ধা 1-এর নির্বাচনে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে দলের কাছে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী?
আপনার ত্যাগ তিতিক্ষা, দলের কঠিন দিনে সময়ে দলের নেতাকর্মীদের পাশে থাকা, প্রতিটি বিষয় বিচার বিশ্লেষণ করলে পার্লামেন্টারি বোর্ডের কাছে আপনি যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা যদি পূরণ হয়, আপনি যেহেতু মাঠ গড়ছেন, আপনাকে যদি এই দেশে এই জনপদের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, সেক্ষেত্রে জাতীয়তাবাদের নেতৃত্বের ছোঁয়া কিন্তু দীর্ঘদিন এই জনপদের মানুষ পায়নি। আপনি কিভাবে আপনার এই সংসদীয় আসনকে ঢেলে সাজাবেন, কিভাবে জনবান্ধব হিসেবে, গণবান্ধব হিসেবে আত্মা দিয়ে, হৃদয় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সেই কঠিনতম সিস্টেমে আপনি জনগণের সাথে মিশে রাজনীতিতে একাকার হয়ে থাকবেন? অনেক ধন্যবাদ। আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন আজকে এই সকাল থেকে সারাদিন কতজন নেতাকর্মী এখানে এসছেন। প্রোগ্রামটা 10ই নভেম্বর করেছি, আর গণজামায়াত সুন্দরগঞ্জ থানা প্রপারে আমরা করেছি। আমি এই দলীয় রাজনীতিতে, যেহেতু বাই বর্ণ আমি ছাত্র দল করে আসছি, দলীয় রাজনীতিতে 2010 সালে সরাসরি সম্পৃক্ত হয়ে এই সুন্দরগঞ্জ উপজেলাকে একটি আদর্শ রাজনৈতিক ভিত্তি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করে আসছি এবং আলহামদুলিল্লাহ অনেকটি আমি মনে করি যে করতে পারি। আমি চাই যে প্রতিটা নেতাকর্মী যদি সততা থাকে তার মাধ্যমে, তাহলে জনগণের মাধ্যমে সে অটোমেটিক্যালি তার হৃদয়ে ঢুকে যেতে পারবে। এবং আমি আমার কাজ করে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতির আদর্শ, অ্যাক্টিং চেয়ারপারসনের যে 31 দফা সংস্কার এবং বেগম খালেদা জিয়ার নির্দেশনা, এই অনুযায়ী আমি সুন্দরগঞ্জ থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ার চেষ্টা করছি। আমি জানি না, আল্লাহ তাআলা আমাকে কিন্তু গত 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদ আমাকে নমিনেশন দিয়েছিলেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি কিন্তু কঠিন সময়ে, দুর্যোগ সময়ে, দেশের যে ফ্যাসিস্ট সরকারের যে দুর্যোগ সময়ে 16 বছর 18 বছর মাঠে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো, সেটা দল মূল্যায়ন করবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রত্যেকটি নেতাকর্মীর সঙ্গে আমার সংযোগ আছে এবং জনগণের সঙ্গে আমার যোগাযোগ, জনসংযোগ আছে। এটি আমি একজন ছোট্ট ব্যক্তি, একজন কর্মী হিসাবে যতটুকু আমি দায়িত্ব পালন করার দরকার প্রয়োজন ততটুকু আমি করে আসছি বলে আমি মনে করি। জি, আমরা অনেক আলোচনা করলাম। ম্যাডাম খালেদা জিয়ার একটি কথা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। স্বৈরাচার সরকার তাকে সুস্থ অবস্থায় জেলে নিয়ে গেল। চক্রান্তের অনেক কথা আমরা শুনি। আপনি চিকিৎসক, আপনি জানবেন যে স্লো পয়জনিংয়ের একটা কমপ্লেন কিন্তু রয়েছে, একটা অভিযোগ কিন্তু রয়েছে, সেটা হয়তো প্রমাণিত হয়নি, হয়তো দেখা যাবে। তিনি এখন হুইল চেয়ারে বয়োবৃদ্ধ, দেশের জন্য নিবেদিত প্রাণ, গণতন্ত্র বাঁচানোর জন্য যিনি সব সময় ছিলেন সবার কাছে হৃদয়ের মণি বা চোখের মণি, সেই মানুষটি এখন বয়োবৃদ্ধ। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া। জনাব তারেক রহমান, তিনি অসুস্থ, অনিল সরকার তাকে অসুস্থ করেছে, তার জন্য দোয়া চেয়ে আপনার নির্বাচন এলাকার সকল মানুষের কাছ থেকে আপনার বিদায়ী সমাপনী বক্তব্য। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসী নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে নেওয়া হয়েছে একটি মিথ্যা মামলার মধ্য দিয়ে, এবং তিনি যে সুস্থ অবস্থায় কারাগারে গেলেন এবং আসার সময় উনি কিন্তু অনেক অসুস্থ, অনেক ব্যাধি রোগ নিয়ে তার বাসায় প্রত্যাবর্তন করলেন এবং তাকে একটি কনফাইন জায়গার মধ্যে রাখা হলো। কাউকে তার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হলো না, ইভেন আত্মীয় পরিবেষ্টিত থাকতে দেওয়া হলো না, কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা নিতে দেওয়া হলো না। তা আমি মনে করি দেশনেত্রী আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা দান করবেন এবং তিনি এই যে ফ্যাসিস্ট সরকারের যে পতন তিনি তার চোখের সামনে দেখতে পারলেন, এটাও আমাদের একটা শিক্ষা, এটা জাতির জন্য একটা শিক্ষা। আর তারেক রহমানকে আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট তার যথাশীঘ্র দেশে আসার ব্যবস্থা করবেন। এটি দেশের আসলে আপনি দেখবেন দেশের প্রতিটি জনগণ কিভাবে তারেক রহমানের সঙ্গে আসে, বাংলাদেশ জাতীয় কিভাবে তার সঙ্গে আসে, এটি আপনি ইতিমধ্যেই সারা দেশে দেখতে পাচ্ছেন এবং এটা আমরা সরাসরি আমাদের সঙ্গে উনি অবস্থান করবেন, তখন দেশের জনগণই তাকে নিয়ে আসবে, এটি আমাদের বিশ্বাস বলে আমি
মনে করি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূলিত শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি রাজপথে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ছাত্র দলের দায়িত্বশীল থেকে বর্তমান অবধি রাজনীতি করে যাচ্ছেন। সুন্দরগঞ্জের মানুষ তার সুন্দর মনের বা সুন্দর ব্যবহার দ্বারা আসলে খুশি হয়েছে। আমি মাঠ পর্যায়ে গিয়েছি দর্শক, সেখানে দেখেছি সবাই বলছে যে না, তুমি অমায়িক ব্যবহার, একজন প্রফেসর, ওনার কাছ থেকে আমরা যে কথাগুলি পেয়েছি বা ওনার যে ব্যবহার দ্বারা পেয়েছি, অবশ্যই আমরা ওনাকে সংসদ হিসেবে দেখতে চাই। 18 সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হলেও রাতের ভোটের নির্বাচনের চিত্র দেশের মানুষ জানে। দীর্ঘ সময় এই জনপদের মানুষ আসলে ভোট দিতে পারেনি। একটি জেনারেশন তৈরি হয়েছে, আজ থেকে 18 বছর আগে যাদের জন্ম হয়েছিল তারা ভোট কী জিনিস জানেনি, আজকে তারা ভোটার। তাদের জীবনের প্রথম ভোটটি তারা কাকে দেবে, এমন ইয়াং কিছু জেনারেশনের কাছে আমরা জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন আমাদের সংসদীয় এলাকায় জনাব অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া হচ্ছেন আমাদের আইকন, আমরা তাকে ভোট দিতে চাই। আমার জীবনের প্রথম ভোট যেন আমি আমার এই ব্যক্তিকে দিতে চাই। এই আকুতিগুলি তৃণমূলের ইয়াং জেনারেশন তারা প্রকাশ করছেন। এই জন আবেগ, জন উল্লাসের ভিত্তিতে আমাদের আগামীতে একটি উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবেন বলেই তৃণমূল বিশ্বাস করছে, তৃণমূল প্রত্যাশা করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত রাখার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ।